আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আছি ফারহান আপনাদের সাথে। আপনারা দেখছেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 20। ঈদের সিজন প্রায় শেষ। আজকে ঈদের পঞ্চম দিন, সম্ভবত, আমি সঠিক আমার খেয়াল নেই, কারণ হচ্ছে আগের মতো ঈদের সে আমেজ নেই যে দিনগুলো হিসেব করে রাখবো। আশা করবো যে আপনাদের ঈদের দিনগুলো ভালো কেটেছে। অনেকের কাছে ভালো নাও করতে পারে, কারণ অনেকের প্রিয় গরু বিক্রি করে দিয়েছেন, সেটা কোরবানির জন্য, আল্লাহর জন্য। তো আজকের পর্বতে থাকছে বেশ কয়েকটা ভালো ভালো ঘটনা, যেগুলো আপনারা এক্সপেক্ট করেন ইবিএফ ভাই জিনের রাজত্ব শো থেকে, যে সত্য ঘটনা, ছোট হোক তবে সেটা সত্য হোক। তো আরেকটা বিষয় হচ্ছে, আজকের এপিসোড শুরু করার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাই। সেই কথাগুলো হচ্ছে যে আমরা নতুন একটা চ্যানেল খুলেছি শুধু এই শো এর জন্য, যেটা নাম হচ্ছে ইভিএফ হরর স্টোরি। কারণ হচ্ছে আমাদের ইভিএফ বাই লাইভে মিমস ভিডিও, গেমিং ভিডিও, এগুলো আমরা আপলোড করে থাকি। তো দেখা গেছে যে আমাদের এই শোটা বাবা মা, দাদা দাদি, মানে বড় যারা আছে অনেকে এই শোটা দেখে, তারা যদি ভিজিট করে তখন জিনিসটা আসলে কেমন যেন দেখান। আর আমার কাছে এই শো এর সাথে আমাদের চ্যানেল ক্যাটাগরিটা মানে মিসম্যাচ করছে না, এজন্য আমরা নতুন একটা চ্যানেল খুলে ফেলেছি। আমি বলেছিলাম নতুন চ্যানেল খুলবো কিনা, আপনারা অনেকে অ্যাগ্রি করেছেন। তো আশা করবো আপনারা সেই চ্যানেলে ভিজিট করবেন, কারণ এই চ্যানেলে ইভিএফ ভাই লাইভে জিনের রাজত্বর আর কোনো পর্ব আসবে না। এটাই শেষ পর্ব এই চ্যানেলে, মানে 20 পর্বটাই শেষ। পর্ব 21 আগামী বৃহস্পতিবার ইবিএফ হরর স্টোরিতে লঞ্চ হবে। তো আশা করবো আগামী বৃহস্পতিবার আস্তে আস্তে আপনারা সেখানে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন। এবং যারা এখনো জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি, তারা অবশ্যই অতি জলদি জয়েন হয়ে যান, কারণ সেখানে আমাদের শো রিলেটেড আপডেট, সকল আপডেট এখানে দেওয়া হয়, যে পরবর্তী শোতে কেমন ঘটনা থাকছে, কে কে ঘটনা পাঠাচ্ছে, আরও বিভিন্ন ধরনের আপডেট। এবং আপনারা আপনাদের মতামত সেখানে পেশ করতে পারেন, মানে পোস্ট করতে পারেন। সেখানে আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও করতে পারেন, সেটা আপনাদেরকে অ্যান্সার করা হবে। আমি বিশ্বাস করি আপনারা নতুন চ্যানেলের সাপোর্ট দেখাবেন, মানে সাথে থাকবেন। এই শোটা যেহেতু যারা সত্যিই পছন্দ করেন তারাই যান, ভিজিট করেন, দেখেন। লিঙ্ক দেওয়া আছে পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে। তো আশা করবো আগামী বৃহস্পতিবার আস্তে আস্তে আমাদের সেই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, এবং 1K নিয়ে আমরা আমাদের পর্ব 21 থেকে যতদূর যেতে পারি। তো আমি আছি ফারহান, আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 20। আর কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আজকের পর্বের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমি মোহাম্মদ সাবিন চৌধুরী। আমি ঢাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরী পাড়ায় থাকি। আজকে আমি আমার দাদির সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা শেয়ার করব। 1993 সালে এক ভোরবেলা আমার দাদি ঘুম থেকে ওঠেন সকাল 4:45 এবং ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি একটু ঘোরাফেরা করছিলেন আমাদের বাড়ির আঙিনায়। তখন আমাদের দাদার পুরো কেরানীগঞ্জের সবচেয়ে বড় নবাব বাড়ি ছিল। সেই বাড়ির উঠানে একটি পুরনো বেলগাছ ছিল। সেই বেলগাছের ডালে হঠাৎ দাদি দেখতে পান একটি কালো আকৃতির অদ্ভুত কিছু, হয়তো একটা জিন। সাহস করে দাদি তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি কে, তোমার নাম কি? জিনটি নিচের দিকে তাকিয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আমি জিন, শ্মশানের জিন, আমার নাম মণ্ডল। দাদি আবার প্রশ্ন করলেন, মণ্ডল মানে তুমি কি হিন্দু? জিনটি বলল, হ্যাঁ আমি হিন্দু, আমাকে তাড়াতাড়ি 10টা ইলিশ মাছ দিয়ে দাও। দাদি স্পষ্ট ভাষা বললেন, তুই এখান থেকে চলে যা, তোকে আমি কিছুই দিব না। এই কথা শুনে জিনটি প্রচন্ড রেগে গেল। তারপর চোখ লাল হয়ে উঠল, আর সে গর্জে উঠে বলল, তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এমন এক রোগ হবে যা থেকে তুই মরেই যাবি। এরপর কয়েকদিনের মধ্যেই দাদির শরীর ভীষণ খারাপ হতে শুরু করলো। ঘরে একের পর এক ঝামেলা দেখা দিল। তখন এক কবিরাজকে ডাকা হলো। কবিরাজ আসার পর পরীক্ষা করে বলেন, এটা সাধারণ রোগ না, এক জিনের আক্রমণ হয়েছে। এর প্রতিকার একটাই, একজন ভালো জিন ডেকে ওই খারাপ জিনকে ধ্বংস করতে হবে। রাতেই কবিরাজ নিজের তন্ত্রবিদ্যার মাধ্যমে একটা ভালো জিনকে ডেকে আনেন। সেই জিন এসে সেই মণ্ডল নামের খারাপ জিনের সঙ্গে যুদ্ধ করে আর শেষে তাকে পরাজিত করে। তখন সেই ভালো জিন আমার বাবার উপর ভর করে বলে, নাসিম, তোমার মা এখন বিপদমুক্ত, আর 2-1 দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আশ্চর্য হলে সত্যি, ঠিক 1-2 দিনের মধ্যেই দাদি পুরোপুরি সুস্থ হয়ে যান, যেন তার কিছুই হয়নি। এই ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার কাছে আরও ঘটনা আছে, যদি আপনারা চান আমি শেয়ার করব। ধন্যবাদ মোহাম্মদ সাবিন চৌধুরী ভাই। অনেকের হয়তো বিশ্বাস হতে পারে, আবার নাও হতে পারে, সেটা যার যার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল বিষয়।
সবশেষ কথা একটাই যে আসলে আমরা যেটা দেখি না সেটাতে সত্যি না এমনটাও কিন্তু না। যে এখানে কোরআনে জিনদের ব্যাপারে খুব ভালোভাবে উল্লেখ করা আছে, সেখানে আমরা অবিশ্বাস কিভাবে বা করি। জিনরা আসলে অনেক কিছুই পারে, আল্লাহ তাদেরকে কিছু অ্যাবিলিটি দিয়েছে, অসম্ভব যে কিছু এমন কিছু না। যাই হোক, এই ছিল আজকের পর্বের প্রথম ঘটনা মোহাম্মদ সাবিন চৌধুরী ভাইয়ের। আপনারা যদি এরকম আপনাদের জীবনের সত্যি ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে সেটা শেয়ার করতে পারেন আমাদের জিমেলের মাধ্যমে, দ্যাট ইজ evfbhai@gmail.com। আমি আছি ফারহান আপনাদের সাথে। আপনারা শুনছেন জিনের রাজত্ব পর্ব 20। পর্ব 21 আমাদের নতুন চ্যানেল ইভিএফ হরর স্টোরিতে লঞ্চ হবে। তো আপনারা যদি সেটা অবশ্যই শুনতে চান, পছন্দ করেন এই শো, তাহলে অবশ্যই আপনারা সেখানে যাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী বৃহস্পতিবার সেখানে এটা মানে এপিসোড 21 লঞ্চ হবে। লিঙ্ক আছে আপনার পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে। চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমার নাম সামি। আমি আপনাদের কাছে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করতে চাই। আমি এই প্রথম আপনাদের কাছে কোনো ঘটনা পাঠাচ্ছি। আমি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ি, এখনও সেখানেই পড়ছি। বলে রাখা ভালো, আমি রাতে মাদ্রাসায় ঘুমাতে কিছুটা অসুবিধা বোধ করতাম। মানে আমি সাধারণত বাসায় রাত কাটাতাম, কিন্তু হেফজ বিভাগে রাতে মাদ্রাসাতেই ঘুমাতে হতো। পরে বাধ্য হয়ে মাদ্রাসাতেই রাত কাটাতে শুরু করি। এক রাতে আমি শুয়েছিলাম, তখন রাত আনুমানিক 1:30 হবে। আমি দেখি যে সবাই গভীর ঘুমে। হঠাৎ দেখি 2জন ছাত্র বাইরে চলে গেছে। আমাদের মাদ্রাসার 3তলা ভবন। ওরা বারান্দায় গিয়েছিল। আমি প্রথমে ভাবলাম ওরা বাথরুমে গেছে, কারণ হেফজ বিভাগের 2 দিকেই বাথরুম যাওয়ার পথ আছে। পরে দেখি ওরা তো বারান্দায় গিয়েছিল, কিছুক্ষণ পরে আবার ফিরে এলো। আমি তখন পিছন দিক দিয়ে বাথরুমের দিকে গেলাম, গিয়ে দেখি কেউ নেই, কিন্তু মনে হলো বাথরুমে কে যেন ঢুকছে। ঠিক তখনই আমি হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কেউ ঠান্ডা একজোড় হাত রাখছে। সাহস করে পিছনে ফিরে তাকালাম, দেখি একটা মেয়ের মতো হেঁটে হেঁটে চলে গেল। আমি আর দেরি না করে দৌড়ে এসে নিজের কক্ষে ফিরে আসি। পরের দিন বন্ধুদের বলি ঘটনাটা। ওরা বলে যে এটা তোর চোখের ভুল, কিন্তু আমি সারা রাত ঘুমাতে পারিনি। শুধু চোখে ভেসে বেড়াচ্ছিল সেই মেয়েটি, চুল খোলা, সাদা স্কার্ট পরা। পরে আমি হুজুরকে বলি ঘটনাটা। হুজুর বলেন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। এরপর আর কোনো সমস্যা হয়নি। পরে আমি বিদেশ চলে যাই। আমরা ছোটবেলাতেই বিদেশে জন্মেছিলাম, বড় হয়েছিও বিদেশে। প্রতি 2 বছর পর পর বিদেশে যাই। এবার ওমানে গিয়েছিলাম। আমার মাদ্রাসার নাম জামিয়া আরাবিয়া নুরুল আলম, কুলিয়ারচর। আমি হেফজখানাতেই পড়ি। বিদেশে গিয়েছিলাম 2 মাসের জন্য, পরে আবার মাদ্রাসায় ফিরে আসবো ইনশাল্লাহ। হেফজখানায় পড়লে পড়া ছেড়ে থাকা যায় না, না হলে সব ভুলে যাই। তাই আব্বু আমাকে ওমানে যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেখানে একটা মসজিদের খাদেমের কাছে পড়াগুলা শোনাতে বললেন, যাতে আমি ভুলে না যাই। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত পড়তাম, কিন্তু একদিন আমি হুজুরকে পড়া দিতে পারিনি। আমার ছুটি ছিল মাগরিবে। হুজুর বললেন পড়া শেষ করে যাও। আমি পড়তে লাগলাম। ঠিক তখন দেখি মসজিদের দরজার দিয়ে সেই একই মেয়েটা ঢুকছে, যে মেয়েটাকে আমি মাদ্রাসায় দেখেছিলাম। খোলা চুল, সাদা স্কার্ট পরা। আমি ভয়ে হুজুরকে জোরে ডাক দিলাম। হুজুর দৌড়ে আসার আগে মেয়েটা 1 সেকেন্ডে অদৃশ্য হয়ে গেল। হুজুর এসে বললেন এটা একটা জিন। আমি আব্বুকে সব বললাম। আব্বু বললেন ওটা পাশের বাসার মেয়ে হবে হয়তো। আব্বু তেমন একটা গুরুত্ব দেননি। পরে আমি অসুস্থ হয়ে পড়ি, জ্বর আসে। হুজুরকে দেখানো হলো। তিনি বলেন আপনার ছেলের ওপর জিনের নজর পড়েছে, এটা অনেক শক্তিশালী এক জিন, আমি সহজে এর কিছু করতে পারবো না। পরে তিনি এক বড় হুজুরের ঠিকানা দিলেন। আব্বু আমাকে সেখানে নিয়ে গেলেন। বড় হুজুর সেই জিনটিকে আমাদের সামনে হাজির করলেন। তিনি সে মেয়ে জিনটিকে জিজ্ঞাসা করলেন তুই কি চাস, তোর কি হয়েছে? জিনটি উত্তর দিল আমি একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝোপঝাড়ের পাশে ছিলাম, তখন আমাকে ও ডিস্টার্ব করেছিল। পরে হুজুর নিজের পদ্ধতিতে জিনটাকে তাড়িয়ে দিলেন। এরপর থেকে আর কোনোদিন এরকম কিছু হয়নি। আমি এখন হেফজখানায় পড়তেছি, আল্লাহর রহমতে আর কোনো কিছু হয়নি। ঘটনা এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামি ভাই, খুব ভালো একটা ঘটনা। হরহামেশায় মাদ্রাসায় এরকম
কিছু বিষয় হয়। ইভেন আমিও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলাম। আমি নুরানিতে পড়েছিলাম 3 বছর। যখন নুরানিতে পড়েছিলাম তখন আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসাতে কিছু ঘটনা ঘটেছিল। যদি আপনারা গত বৃহস্পতিবার আস্তে আস্তে আমাদের নতুন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, তাহলে আমি সেই এপিসোডে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করবো, যেটা আমার সাথে মাদ্রাসায় ঘটেছিল। এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আশা করি ভালো আছেন। আজকে আমি যেই ঘটনা শেয়ার করব সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার নানা বাড়ি একটি হিন্দু প্রধান এলাকা। বাড়ির একটু দূরেই আছে একটা পুরনো শ্মশান, যেটাকে আমরা চিতাখোলা বলে ডাকি। সেই জায়গাটা নিয়ে আশেপাশে মানুষদের মুখে বহু গল্প শুনেছি। কেউ আলো দেখেছে, কেউ বা অদ্ভুত কিছু ছায়ামূর্তি দেখেছে। আমার মামা থাকতেন ঢাকায়, গ্রামের বাড়িতে এসেছিলেন কয়েকদিনের জন্য। একদিন সন্ধ্যার সময় তিনি সাইকেল নিয়ে বের হয়েছিলেন বাজারে কিছু খাবার আনার জন্য। বাজার শেষ করে ফেরার সময় তিনি যে রাস্তা দিয়ে সাধারণত আসেন তার থেকে একটু শর্টকাট পথ তিনি বেছে নেন, মানে দ্বিতীয় একটি রাস্তা যেটা শ্মশানের পাশ দিয়ে আসে। যেই পথটা বাজারেরও কাছে, তাই তাড়াতাড়ি আসা যায়। মামা যখন সাইকেল চালিয়ে ওই রাস্তা ধরে আসছিলেন তখন বাইরে আলো আধারিতে কিছুটা দেখা যাচ্ছিল। হঠাৎ দূর থেকে দেখলেন রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, মাথা নিচু করে। তিনি ভাবলেন হয়তো কেউ অসুস্থ বা কষ্টে আছেন। কাছাকাছি যেতেই তিনি দেখলেন মহিলা কাঁদছেন। মামা তখন বুঝতে পারেনি বিষয়টা অস্বাভাবিক কিছু। তিনি ভেবেছিলেন মানুষের মতোই কেউ হয়তো কষ্টে আছে, তাই সাইকেল থামিয়ে জিজ্ঞাসা করলেন, চাচি কি হয়েছে আপনার? মহিলা কোনো উত্তর দিলেন না। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন, কিছুটা সামনে হাঁটলেন, আর মুহূর্তেই তার রূপ বদলে গিয়ে একটা সাদা বিড়ালের রূপ নিল। সেই বিড়ালটি দৌড়ের সামনে থাকা একটি বাঁশঝাড়ে ঢুকে গেল। এই দৃশ্য দেখে মামা ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে দোয়া পড়া শুরু করেন আর সাইকেল চালিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। তখনও শ্মশানটা পুরোপুরি পার হননি। তার পাশে ছিল একটি কলা বাগান। আচমকা কোনো কারণ ছাড়াই কলা গাছের শুকনো পাতাগুলো একসাথে কাঁপতে শুরু করে, যেন ঝড় উঠেছে। অথচ তখন কিন্তু একটু বাতাসের কিছু ছিল না। মামা আর কিছু না ভেবে সোজা সাইকেল চালিয়ে বাড়ি পৌঁছে যান। ঘটনাটা পুরোটা ঘটেছিল সেই পুরনো শ্মশানের ঘেঁষা রাস্তার মাঝখানে, যেটা বহু আগে থেকে নানা রহস্য ঘেরা। এটা ছিল ঘটনা। আমার কাছে আরও ঘটনা আছে, আপনারা চাইলে শেয়ার করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। নামটা তো তিনি প্রকাশ করেননি, তবে যিনি পাঠিয়েছেন তিনি হয়তো শুনছেন। আপনার কাছে যদি আরও সত্য ঘটনা থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করুন, ছোট হোক সমস্যা নেই, বাট সত্যি হলেই হবে। এই অবধি যে কটা ঘটনা শেয়ার করেছি তার মধ্যে কয়েকজন বলেছেন যে তাদের কাছে আরও ঘটনা আছে। দর্শকরা কমেন্টে বলবেন যে তারা কি ঘটনা পাঠাবে কি পাঠাবে না। যদি চান তাহলে অবশ্যই তারা ঘটনা পাঠাবে এবং সেটা কমেন্টে অবশ্যই বলবেন। এপিসোডের এই অবধি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা এখনও নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইভিএফ হরর স্টোরি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে এটাই লাস্ট এপিসোড। এরপর এই চ্যানেলে আর কোনো জিনের রাজত্বের এপিসোড আসবে না, নতুন চ্যানেলে আসবে, যেটার লিঙ্ক পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি আছি ফারহান, আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 20 এবং এটা হচ্ছে ইভিএফ ভাই লাইভ চ্যানেলে লাস্ট এপিসোড। যারা এখনো জিনের রাজত্ব ফেসবুক গ্রুপে জয়েন হননি অতি শীঘ্রই জয়েন হয়ে যান এই শোয়ের সকল আপডেট পাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আজকের পর্বের পরবর্তী ঘটনায়। আদাব ফারহান ভাই এবং সকল দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে আমার দাদুর জীবনে ঘটে যাওয়া একটি রহস্যময় ও ভৌতিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার নাম দ্রৌপদগুণ ধ্রুব। আমি নামটা সঠিকভাবে নিতে পেরেছি কিনা সেটা আমি জানি না, বাট যদি ভুল হয় তাহলে আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। আমি ধ্রুব বলেই ডাকি। ঘটনায় চলে যাচ্ছি এখন। আমার নাম ধ্রুব আর আমার দাদুর নাম হীরেন্দ্র লাল গুণ। তিনি প্রতি রাতে তার এক বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে যেতেন। এক রাতে তার সেই বন্ধু যথারীতি হাজির হন, কিন্তু দাদু জানতেন না যে সেই বন্ধু আসলে সেদিন তার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। রাত তখন প্রায় 2টা বা 2:30। দাদু সেই দিনও বের হয়েছিলেন মাছ ধরতে।
নদীতে নৌকায় উঠে তার সেই বন্ধু তাকে তার নাম ধরে ডাকছিলেন। দাদু কিছুটা অদ্ভুত অনুভব করলেও বেশি এটা নিয়ে ভাবেননি। তিনি তখন নৌকায় বসে মাছ ধরছিলেন আর তার বন্ধু বইটা দিয়ে নৌকা চালাচ্ছিলেন। কিছুক্ষণ পর দাদু প্রথম ধরা মাছগুলো নৌকায় রেখে আবার জাল ফেললেন, কিন্তু পরের বার যখন জাল তুললেন দেখলেন আগের মাছগুলো নেই, শুধু কাটা পড়ে আছে নৌকায়। এইটা দেখে দাদুর সন্দেহ হয়। তখন তিনি বুঝতে পারেন যাকে তিনি তার বন্ধু ভেবেছেন সে আসলে কোনো মানুষ নয়। তিনি ভয় পেয়ে বলেন, আমার প্রস্রাব পাচ্ছে, এবং নৌকা থেকে নেমে তিনি নদীর ধারে একটা বনের ভেতর ঢুকে পড়লেন। কিন্তু এরপর আর থেমে না থেকে দৌড়ে সরাসরি বাড়ি চলে আসেন। তিনি দরজায় ধাক্কা দিতে থাকেন আর আমার দিদা দরজা খুলে দেন। ঘরে ঢুকেই দাদু বলেন, তাড়াতাড়ি দরজা বন্ধ করো। তিনি তখন হাঁপাচ্ছিলেন এবং ভীষণ আতঙ্কিত ছিলেন। পরের দিন সকালে দাদু আবার সেই জায়গায় যান। গিয়ে দেখেন ঠিক যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে একটি কাক মরে পড়ে আছে। তখন তিনি নিশ্চিত হন যেটা ঘটেছিল সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না এবং সেটা মানুষও ছিল না। এই ছিল আমার দাদুর এক অদ্ভুত অভিজ্ঞতা। এরকম আরও অনেক ঘটনা আছে দাদুর জীবনের। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও গল্প শোনাবো। অবশ্যই ধ্রুব ভাই, আমি আশা করব আপনি আরও আমাদের সাথে আপনার দাদুর স্টোরি শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। আমি আছি ফারহান, আপনারা দেখছেন জিনের রাজত্ব পর্ব 20। চলে যাচ্ছি আজকের পর্বের শেষ ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাই, আমার নাম মোহাম্মদ বাইজিদ হাসান। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই যা আমার বড় খালামণির সাথে ঘটেছে। এই ঘটনাটা আমি জানতে পেরেছি আমার আপন নানির কাছ থেকে। বলে রাখা ভালো, আমার খালামণিরা 3 বোন ও 1 ভাই। ঘটনাটা যেভাবে আমার নানি আমাকে বলেছিল আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করব। আমার নানি ছোট থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো। একদিন আমার নানি বাথরুমে যাওয়ার জন্য বের হয়। বলে রাখা ভালো, নানির বাসায় 2টা বাথরুম ছিল। তখন আমার নানি বাথরুমে গিয়ে দেখে বাথরুমের ভেতর কে যেন আছে। তখন সে আরেকটা বাথরুমে যায়, সেখানেও গিয়ে দেখে কে যেন আছে। তখন সে আর কোনো উপায় না পেয়ে দৌড়ে ছাদে চলে যায়। কিছুদিন পর আমার নানি যখন বাথরুমে যায় হঠাৎ দেখতে পায় তার সামনে থেকে বড় একটা অবয়ব দেয়ালের এক পাশ থেকে বের হয়ে অন্য পাশ দিয়ে চলে যায়। তখন আমার নানি ভাবছিল এটা হয়তো তার মনের ভুল, কিন্তু একটু পর দেখতে পায় সাদা একটা জুব্বা পরা একজন তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তখন আমার নানি ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে বসে পড়ে, সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলো। তার মা বাবা তাকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছিল? তখন সে পুরো ঘটনাটা তার আব্বু আম্মুকে খুলে বলে। এরপর আর দেরি না করে তাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর আমার নানিকে একটু ঝাড়ফুঁক করে পানি পরিয়ে দিয়ে দেন। তারপর থেকে তার সাথে আর কোনো ঘটনা ঘটে না। কিন্তু কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? এখানে হয়তো শেষ হলে ভালো হতো, কিন্তু বেশ কিছু বছর পর আমার নানির কন্যা এবং এক পুত্র সন্তান হয়। তারা যখন বড় হয় তখন আমার নানির বড় মেয়ে অর্থাৎ আমার খালামণি 5ম শ্রেণীতে GPA 5 পায়। গ্রামে থাকার কারণে হাই স্কুলগুলো অনেক দূরে ছিল। আমার খালামণিকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করার জন্য তার একটা স্কুলের দিকে রওনা দেয়। সেখানে তখন শুধুমাত্র ভ্যানগাড়ি দিয়ে যাতায়াত করা হতো। স্কুলে গিয়ে ভর্তি করানোর পর তারা অন্য একটা পথ ধরে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তারা দেখতে পায় আমার বড় খালামণি একটা বড় বাদাম গাছের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। বিষয়টা তারা ততটা গুরুত্ব দেয়নি। বাড়ি এসে গাড়ি থেকে নামার সময় তারা খালামণিকে সেখানে দেখতে পায় না। তারা চিন্তিত হয়ে পড়ে এবং সেই পথ ধরেই হেঁটে ফিরে যায়। হঠাৎ দেখতে পায় আমার বড় খালামণি বাদাম গাছের নিচে বসে খেলাধুলা করছে। তখন তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। তাকে গোসল করানোর পর আমার নানি বললেন, তুই এখানে দাঁড়া, আমি তেল নিয়ে আসছি, তোর চুল আঁচড়ে দেব। আমার নানি তেল নিয়ে ফিরে আসার পর দেখে বড় খালামণি আর সেখানে নেই। তারা আবার বাদাম গাছের দিকে খুঁজতে যায়। সেখানে গিয়ে দেখে বড় খালামণি আবার সেখানেই বসে আছে, খেলা করছে। তাকে আনতে গেলে সে হঠাৎ করে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে এবং বলে, আমি এখান থেকে কোথাও যাব না।
তখন তারা সেখান থেকে চলে আসে এবং গ্রামে গিয়ে একজন বড় হুজুরকে সব জানায়। হুজুর তাদের বাড়ির উঠানে এসে কিছু দিয়ে একটা বৃত্ত তৈরি করে। তারপর সেই হুজুর কিছু নিজে নিজে বলতে থাকে। তারপর ওই বৃত্তর মধ্যে আমার বড় খালামণিকে নিয়ে আসে। হুজুর তখন তাকে জিজ্ঞাসা করে, তুই এর উপর কেন ভর করেছিস? তখন আমার খালামণি বলে, ভালো লাগছে তাই। হুজুর বলল, তুই ওকে ছেড়ে দে। তখন আমার খালামণি বলে, না, আমি তো ওকে ছাড়বো না। হুজুর প্রশ্ন করে, কিন্তু কেন? সে তোর কি ক্ষতি করেছে? তখন সে বলে, ও আমার কোনো ক্ষতি করে নেই, কিন্তু ওর মা আমার ক্ষতি করেছে। হুজুর জিজ্ঞেস করলো, কি ক্ষতি করেছে তোর? তখন সে বলতে লাগলো, আজ থেকে অনেক বছর আগে যখন আমার বিয়ে হয়নি, তখন ওর মা ছাদের পাইপে প্রসব করতেন। সেই পাইপের নিচে আমি বসেছিলাম, তখন আমার গায়ে এসে ওই প্রস্রাব পড়ে। আমি ওর মার ক্ষতি করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ক্ষতি করতে পারিনি। তারপর সে বলে, সে আমার নানিকে সবসময় ফলো করত। যখন আমার নানির বিয়ে হয়, তখন সে আমার নানির বাড়িতে আসতে চাইছিল, কিন্তু বাড়ির ভেতর যেতে পারেনি, কারণ ওই বাড়িটা বন্ধ করা ছিল। তাই সে দূরের একটা বাদাম গাছে থাকতো। সেদিন বাদাম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় সে আমার নানির মেয়েকে অর্থাৎ আমার খালামণিকে দেখতে পায়। তখন তার উপর ভর করার পর তাকে গাছের নিচে নিয়ে আসে। হুজুর বলল, আগে যা হয়েছে সব ভুলে যা, ওর শরীর থেকে তুই বের হয়ে যা। তখন সে বলে, না, আমি তো বের হব না। তারপর হুজুর বলল, তোর কি লাগবে বল, তাই দিব তোকে। তখন সেই জিন বলল, আমার 5টা গরু এবং 5টা খাসি চাই। তারা সেটা দিতে পারেনি, মাত্র 3টা গরু ও 2টা খাসি দিয়েছিল। জিনটি সেটি নিতে মানা করে এবং হুজুর বড় খালামণির শরীর ছেড়ে দিতে তাকে বাধ্য করে। তারপর জিনটি চলে যায়। তবে সে যাওয়ার সময় একটা অভিশাপ দিয়ে যায় যে বড় খালামণি নাকি জিন দেখতে পারবে। হুজুর যাওয়ার আগে অনেকগুলো তাবিজ দিয়ে যায়, যেগুলো বড় খালামণিকে পড়তে বলে। 2 হাতে 2টা, গলায় একটা, মাথায় একটা, কোমরে একটা। বেশ কিছু বছর পর আমার বড় খালামণির বিয়ে হয়। কিছুদিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন আমার বড় খালামণির বাথরুমের যাওয়ার প্রয়োজন হয়। তখনও কিন্তু এতটা আধুনিক ছিল না। বাথরুম ছিল ঘর থেকে কিছুটা দূরে একটা পুকুরের পাশে। সে একা একা বাথরুমে যায়। বাথরুমে ঢোকার সময় পাশের টিনে তার মাথা একটু কেটে যায়, একটু রক্ত পড়ছিল। বাথরুম থেকে বের হয়ে সে দেখে অনেক বড় বড় সাদা কাপড় পরা অনেকগুলো অবয়ব তার সামনে দিয়ে ঘুরছে। সে সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে সে তাকে নিজের ঘরে আবিষ্কার করে। তখন তার মা জিজ্ঞাসা করে, তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে কেন ওইখানে? সে বলে, আমি রাতে কিছু সাদা কাপড় পরা বড় বড় অবয়ব দেখেছি, তাই চিৎকার দিয়েছিলাম। এরপর কি হয়েছে সেটা আমার মনে নেই। এই কথা শুনে তার মা হুজুরকে আসতে বলে। সেই হুজুর এসে বলেন যে ওনার যেসব তাবিজ সাথে ছিল সেগুলা কি সব ঠিক জায়গায় আছে? তখন আমার নানি চেক করে দেখে মাথার তাবিজটা নেই, মাথাটা একটু কাটা আছে, যেটা গত রাতে টিনের সাথে লেগে কেটে গিয়েছিল। এরপর সেই হুজুর বাথরুমে গিয়ে দেখে বাথরুমের ভিতর সেই তাবিজটা পড়ে আছে। তাবিজ নিয়ে আসার পর সবাইকে বলেন, এই তাবিজ না থাকার কারণে সে একবার দেখতে পেয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারেনি, কারণ শুধু মাথার তাবিজটাই খুলেছিল। হুজুর তখন আমার বড় খালামণিকে আরেকটা তাবিজ দেন, যা মাথায় পড়তে হবে, এবং একটা বোতলে পানি ভরে দিয়ে যান। ঘটনাটা এখানেই শেষ। ধন্যবাদ। বেশ বড় একটা ঘটনা ছিল। বাইজিদ হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা, আপনার ফ্যামিলির রিলেটেড ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আমাদের দর্শকদের ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে। আপনারা দেখছিলেন জিনের রাজত্ব পর্ব 20 এবং এটি এই চ্যানেলের শেষ পর্ব। তবে এই শোয়ের শেষ পর্ব না, এই শোয়ের পর্ব 21 আসবে হলো ইভিএফ হরর স্টোরি চ্যানেলে, যেটা লিঙ্ক পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং যারা এখনো জিনের রাজত্ব গ্রুপে ফেসবুক গ্রুপে জয়েন হননি, তারা অতি শীঘ্র জয়েন হয়ে যান এই শোয়ের সকল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এবং যারা যারা আজকের পর্বতে ঘটনা পাঠিয়েছেন, মানে আমি যাদেরটা পড়ে শুনিয়েছি, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করব আগামীতে আপনারা ঘটনা পাঠাবেন, তবে সেটা যেন সত্যি হয়, ছোট হোক বাট সত্যি হোক। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।